আসসালামু আলাইকুম। আজকে শিরোনাম দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন, নির্বাচনের প্রচারণা শুরু যেদিন হলো সেদিন থেকে আন্তর্জাতিক মিডিয়ায় জামাতের জয় জয়কর অবস্থা। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সমস্ত পত্রপত্রিকাগুলোতে, টিভি চ্যানেলগুলোতে জামাতের যে নির্বাচনী প্রোগ্রাম, যে মিছিল, যে সমাবেশ, এগুলো বড় বড় ছবি দিয়ে ফলাও করে প্রকাশ করা হয়েছে এবং সেখানে জামাত সম্পর্কে ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ওই সমস্ত পত্রিকাগুলোর মাধ্যমে যে আগামী নির্বাচনে বাংলাদেশে রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়া যেন, আন্তর্জাতিক ব্যক্তিত্বরা, আন্তর্জাতিক প্রতিনিধি দল সবাই যেন বাংলাদেশের নতুন সরকারের সাথে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে তাদের সাথে কাজ করতে সবাই আগ্রহী থাকে। এরকম একটা খবর সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কোন কোন পত্রিকায় এবং কোন কোন দেশের পত্রিকায় এরকম খবর প্রকাশিত হয়েছে সেই বিষয়টি আমি আসব। তার আগে আর দুই একটি কথা যেটি না বললেই নয়। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ব্যাপক ঘটনা ঘটে গেছে, যে ঘটনা সারা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। ছাত্রদল দীর্ঘদিন ধরে তারা হ্যান পারেঙ্গা ত্যান পারেঙ্গা, এই করে না সেই করে না, আমরা চাঁদা খাই না, চাঁদাবাজি করি না। ছাত্রদলের আবিদ বলে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি চাঁদাবাজ বা ছাত্রদল চাঁদাবাজ, তাহলে এই করব সেই করব ইত্যাদি যত গালভরা বক্তব্য সেই আবিদ নামের ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওই যে হে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই ছেলেটির মুখে আমরা শুনেছি। অথচ বাস্তবতা কিন্তু তার উল্টা। বাংলাদেশে 2 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত কে না জানে যে আওয়ামী লীগ যে চাঁদাবাজি করত, সেই চাঁদাবাজিটা বর্তমানে ইজারা দিয়ে গেছে বিএনপির কাছে এবং এই বিএনপি, ছাত্রদল, যুবদল কেউ বাদ যাচ্ছে না, সবাই এর সাথে জড়িত এবং এর সাথে যে জড়িত এইটার জন্য রকেট সায়েন্স পড়া লাগে না। এই যে তাদের 5 আগস্টের পর থেকে, এই আমি যখন এই ভিডিও করছি 25 জানুয়ারি 2026, আজ পর্যন্ত সারা দেশে প্রায় 210 জনের মতো নিজেরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, এই চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তারা মারা গেছে। আরও একটা প্রমাণ হচ্ছে এই যে ছাত্র দলের যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, এর বয়স কত? এ এখনো কেন ছাত্র দলের সভাপতি? কোন স্বার্থে? কোন স্বার্থ এখানে থাকলে সে ওই পদটা আঁকড়ে ধরে আছে? যদি এটা লোভনীয় পদ না হতো, লাভজনক পদ না হতো, তাহলে কি সে এই পদ আঁকড়ে ধরে থাকতো? এবং আপনাদের মনে আছে নিশ্চয়, 5 আগস্টের পরপরই সম্ভবত যমুনা টিভির একটা টক শোতে উপস্থাপিকা তাকে জিজ্ঞাসা করেছে যে আপনি তো ছাত্র নয়, আপনি তো সেই 2006-07 বা এই সময়ের ছাত্র, আপনার ছাত্রত্ব শেষ হয়ে গেছে আরও অন্তত 15 বছর আগে, আপনি এখনও কেন ছাত্র দলের সভাপতি এবং আপনারা এই নতুন কাউন্সিল দিবেন কিনা? এই রাকিবুল ইসলাম তার জবাবে বলেছিল যে না, আমরা এখন এই মুহূর্তে কমিটি দিব না, কারণ দীর্ঘদিন তারা তো আসলে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারা কার্যক্রম চালাতে পারে নাই, এজন্য আমরা এখন কাউন্সিল দিব না। তার মানে কি? অপেক্ষায় প্রত্যেকটা দলের উপদলের তারা অপেক্ষায় রেখেছে যে একটু ওয়েট করো, দল ক্ষমতায় আসছে, তারপরে তোমরা বছর 2-3 খাবা, খাওয়ার পরে তারপরে তোমরা বিদায় নিবা। উদ্দেশ্য কি এটা নয়? রাকিবুল ইসলাম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর উদ্যোগে প্রজেক্টরে তাদের চাঁদাবাজির একেবারে ডকুমেন্টারি দেখানো হয়েছে। রাকিবুল ইসলাম রাকিব সে বলার চেষ্টা করছে যেগুলো গুপ্ত শিবির এই 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 অমক তমক মিলে এই করেছে, কিন্তু ডকুমেন্টস তো আছে ভাই। আপনার তো প্রত্যেকটা কথার সাথে প্রমাণ দিয়ে দিচ্ছে কে কার কাছ থেকে চাঁদা নিচ্ছে, কেন নিচ্ছে, এবং এই চাঁদার কারণেই ডাকসুতে যখন ওই যে ডাকসুর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলো, তখন এই চাঁদাবাজগুলো, এরা যদি চাঁদা না পেয়ে থাকতো তাহলে এরা কথা বললো কেন? এটা তো প্রশংসনীয় কাজ ছিল। মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য যখন তারা উচ্ছেদ অভিযান শুরু করলো, তখন এই ছাত্র দলের সভাপতি আবিদ, হামিম, এই মায়েদ, এরা প্রত্যেকেই কথা বলেছে। এমনকি এই নাসির চাচাও কথা বলেছে যে এটা উচিত না, কেন এটা হচ্ছে। তার মানে নিশ্চয় তাদের কোনো জায়গায় কম পড়েছিল, এই কম পড়ার কারণে তারা এটি করেছে, এই কথা বলেছে।
তো এখন তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ওই আবিদের নেতৃত্বে, আবিদের নির্দেশেই ওই কাজগুলো হয়েছে ডাকসুতে। এখন আবার তারা মামলার হুমকি দিচ্ছে। তো মামলার হুমকি দিয়ে কি এই জেনজিরা কি মামলার হুমকি ধামকি এগুলো ভয় পায়? এই একটা ঘটনা ঘটলো। এরপরে তারেক রহমান নতুন একটা জিনিস আবিষ্কার করেছে বাংলাদেশে, ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড ভাই, এটা যে কি জিনিস আল্লাহর ওয়াস্তে! এটা শেখ হাসিনাও দিয়েছিল এই ফ্যামিলি কার্ড। এটা কিন্তু প্রথম নয়। তারেক রহমান ভাবলো যে এটা বিরাট কিছু, আমি নিজে প্রথম এটার আবিষ্কারক, কিন্তু আসলে তো তা না। এই ফ্যামিলি কার্ড শেখ হাসিনা 1 কোটি দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, 57 লাখ দিয়েছে। 57 লাখ অলরেডি বাজারে ফ্যামিলি কার্ড এখন আছে। সেইটার এখন ফুলিয়ে ভাবি যে আমি প্রথম এটার আবিষ্কারক, এরকম একটা ভাব ধরেছে। আচ্ছা, এই ফ্যামিলি কার্ড নিয়ে চতুর্দিকে একটা চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমি বানিয়ে বলছি না, এই যে ভিডিওটা দেখুন একটু। আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছ? হ্যাঁ বলেন। এটা ভুয়া, বুঝছেন? এটা ভুয়া জিনিস, তাই এরা টাকা নিচ্ছে। তার মানে কি? তার মানে এটা নতুন আর একটা ধান্দার দোকান। ফ্যামিলি কার্ডের কথা বলে তারা মানুষের কাছে যে বলছে এই কার্ডটা এটিএম এর ভিতরে ঢুকালে পরে টাকা বের হবে, স্কুলে আপনার বাচ্চাদের ভর্তি করতে গেলে এই কার্ডটা দেখালে পরে টাকা লাগবে না, তারপরে কেনাকাটা করতে গেলে পরে টাকা লাগবে না। মানে এই ধরনের মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে ভোট নেওয়া যায়? এটা তো 2026 সাল, এটা কি 60 সাল? 1960 সাল? এটা কোন ধরনের কথা রে ভাই? এটা কোন ধরনের অপপ্রচার? তারেক রহমানের ভাষায় যদি আমরা বলি, তারেক রহমান কোনো এক জায়গায় এই নির্বাচনী প্রচারণায়, সেখানে সম্ভবত সিলেটে, তিনি বললেন যারা নির্বাচন আসার আগে এইভাবে মানুষকে ঠকাচ্ছে, তারা নির্বাচনের পরে মানুষকে কিভাবে ঠকাবে যদি ক্ষমতায় আসে। এটি তো আপনার জন্যই প্রযোজ্য। আপনার লোকজন এই ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের কাছ থেকে 100 করে টাকা নিচ্ছে, কেউ কেউ বলছে 1100 টাকা নিচ্ছে। আমি তো দেখিয়ে দিলাম সেটা। আবার একজন মহিলাকে দেখুন, এই ভিডিওটাকে আমি দেখাতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। কপিরাইট ক্লেম যদি ধরে আপনারা বুঝবেন যে এটা কপিরাইট ইস্যুর কারণে কেটে গেছে। একজন মহিলাকে নোয়াখালীর সুবর্ণচরে এই ফ্যামিলি কার্ডকে ভুয়া কার্ড বলার কারণে তাকে দেখুন রাস্তায় কিভাবে প্রকাশ্যে পিটাচ্ছে একজন পুরুষ বিএনপি নেতা, একজন নারীকে কিভাবে হেনস্থা করতেছে। এরা যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের নারীদের কি অবস্থা করবে এবার চিন্তা করতে পেরেছেন? এখন ফ্যামিলি কার্ডের বিষয়টা আসেন আমরা অল্প একটু শুনি। আজকে পিনাকি ভট্টাচার্য তো একেবারে ডিটেলস ওখানে জয় বাংলা করে দিয়েছে ফ্যামিলি কার্ডের। তারপরেও একটু কথা বলি। বলা হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডে প্রত্যেকটা মানুষকে, কেউ বলছে 2000 টাকা, কেউ বলছে 2500 টাকা, আমি দুইটাকে মাঝখানে নেই, 2250 ধরি। 2250 করে হলে 4 কোটি লোককে তারা এই ফ্যামিলি কার্ড দেবে। তাহলে প্রতি বছরে এর জন্য খরচ হয় প্রায় 1,07,000 কোটি টাকা। 1,07,000 কোটি টাকা। আমাদের বাজেট এক বছরে, টোটাল বাজেটের সাইজ কত বলেন তো? 2 লাখের নিচে। তাহলে এক বছরে যদি এই ফ্যামিলি কার্ডের পিছনে 1,07,000 কোটি টাকা যদি খরচ হয়, আর বাকিগুলো কি আঙ্গুল চুষবে? তাহলে এটা পুরাটা ভাঁওতাবাজি। এটা কোনোদিন পারবে বাস্তবায়ন করতে পারবে? এই সমস্ত মিথ্যা ও আশ্বাস দিয়ে মানুষকে আসলে ভোলানো সম্ভব নয়। আর এটি আহামরি কিছু নয় যে এটি দিয়ে মানুষ গলে যাবে। যাই হোক, এবারে জামাতের ওই জয় জয় করার অবস্থার দিকে আসি। বিএনপির যখন এই অবস্থা, বিএনপি যখন কোনো মতো অবস্থায় ন্যারেটিভ দাঁড় করাতে পারছে না, যখন তারা প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারছে না রাজনৈতিক বয়ান দিয়ে, যখন তারা কর্ম দিয়ে জনগণের পাশে দাঁড়াতে পারছে না, জনগণের মন জয় করতে পারছে না, এবং একের পর এক যখন তারা এই ধরনের 9-6 কথাবার্তা বলছে, তখন মানুষ বিএনপির থেকে মুখ ফিরিয়ে জামাতের দিকে তারা তাদের কেবলাটাকে ঘুরিয়ে দিয়েছে। তাদের জনসভাগুলোতে উপচে পড়া মানুষের ভিড়, আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর সবাই যখন জামাতের দিকে ঝুঁকে পড়েছে। এমনকি শোবিজের যে সমস্ত তারকারা, যারা কোনোদিন ইসলামের কথা শুনতে পারে না, ইসলামের ঘোর বিরোধী যারা, তারা, নায়ক নায়িকারা, সিনেমার অ্যাক্টররা, শিল্পীরা, কবি, এরকম প্রত্যেকেই জামাতের দিকে তারা ঝুঁকে পড়েছে যে সবাইকে দেখেছি, জামাত ইসলামকে একবার দেখব। কারণ
তারা এটি বিশ্বাস করতে শুরু করেছে যে এই বাংলাদেশকে ঠিক করতে হলে, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে, এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হলে, এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হলে, বাংলাদেশের মানুষের মেধা এবং মননকে শানিত করতে হলে জামাত ইসলাম ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। কারণ এদেশে রাজনীতিবিদ যারা রাজনীতি করতে আসে প্রত্যেকেই ধান্দার জন্য, তাদের রাজনীতিটা হচ্ছে তাদের ব্যবসার একটা জিনিস। কিন্তু জামাত ইসলামের কাছে কিন্তু রাজনীতি মানে ব্যবসা না। জামাত ইসলাম এটি বলেই দিয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে জামাতকে যেভাবে অবজার্ভ করছি তাতে আমাদের কাছেও এটি মনে হয়েছে যে জামাত যেটি বলছে আসলে তারা সত্য কথা বলছে, আমরা তাদেরকে সেরকমই পেয়েছি। তারা রাজনীতিকে মানুষের সেবা করার মাধ্যম হিসেবে গ্রহণ করেছে, রাজনীতির মাধ্যমে তারা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে চায়। এটি বাংলাদেশের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে, যার ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে তারা এত মিডিয়া কাভারেজ পেয়েছে ইতিপূর্বে যা কোনোদিন কল্পনাও করা যায় নাই। ওয়াশিংটন পোস্ট, ফ্রান্সের দ্য এপি, দ্য হিন্দু, কোব4, দ্য রিজফিল্ড প্রেস, ইন্ডিয়া টুডে এবং সর্বশেষ আল জাজিরা ব্যাপক একটি প্রতিবেদনের মাধ্যমে তারা জামাত ইসলাম যে আগামী দিনে ক্ষমতায় আসছে এই পরিষ্কার বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে এই যে মিডিয়া কাভারেজ, এই যে আন্তর্জাতিক মিডিয়ায় জামাতের ব্যাপক উপস্থিতি, এটা কিসের বার্তা? এটি কি এই বার্তা দিচ্ছে যে আগামী দিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 14 দলীয় জোট?